আজকের ক্লাসে আমরা ড্রেনেজ প্যাটার্ন বা জল নির্গম প্রণালী সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, আর এই টপিকটি উচ্চ মাধ্যমিক ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য এবং স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে এই টপিকটি খুবই জটিল বলে মনে হয়, তাই কি না? কিন্তু যদি তুমি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি আর তোমার কোনো কনফিউশন থাকবে না। পরীক্ষাতে যে প্রশ্নই আসুক না কেন এই টপিক থেকে খুব সহজেই উত্তর করতে পারবে, কোনো মুখস্থ করার প্রয়োজন হবে না। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য আরও একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু করতে যাচ্ছি। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো বা যদি কেউ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অনলাইন কোচিং করতে চাও, অনলাইনে কোচিং নিতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নিই, চলো যে ড্রেনেজ প্যাটার্ন বা জল নির্গম প্রণালী কি। দেখো, তিনটা শব্দ, জল, একটা নির্গম বা নির্গমন, আর প্রণালী। তাহলে এখানে এই যে জল, এখানে কোন জল? যে ভূপৃষ্ঠের উপরে বৃষ্টির জল বা তুষার জল। কি বলছি? ভূপৃষ্ঠের উপরের বৃষ্টির জল বা তুষার গলা জল। আর নির্গম বা নির্গমন মানে কি? এই বৃষ্টির জল বা তুষার গলা জল জলধারা সৃষ্টি করে নিষ্কাশিত হয়ে যাওয়া, কোনো এলাকা থেকে নিষ্কাশিত হয়ে যাওয়া বা বেরিয়ে যাওয়াটাই হচ্ছে কি জল নির্গমন, তাই তো? আর প্রণালী মানে কি সিস্টেম বা প্যাটার্ন। ব্যাপারটা কীরকম দেখো, যে কোনো নদী অববাহিকায়, কি বলছি, কোনো একটা নদী অববাহিকায় যে প্রধান নদী, উপনদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী মিলে যে জ্যামিতিক নকশা তৈরি করে বা যে প্যাটার্ন তৈরি করে, এই জ্যামিতিক নকশাটাকেই বলা হয় জল নির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, ঠিক এরকম দেখো যে কোনো এলাকায় এই মনে করো এটা প্রধান নদী, এর সঙ্গে উপনদীগুলো এরকম মিলিত হয়ে ঠিক এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে এটা কি? এটা একটা জল নির্গম প্রণালী। এবার দেখতে যেমন সেই আকৃতি অনুযায়ী নামকরণ হয়। এটা দেখতে কিরকম? এটা দেখতে কি? এটা দেখতে হচ্ছে কি গাছের মতো, এই জন্য এরকম প্যাটার্ন বা এরকম জল নির্গম প্রণালীকে বলা হয় বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। এবং এক্ষেত্রে আমরা কি দেখছি যে চারদিক থেকে জলধারা একটা সেন্টারে এসে মিলিত হয়েছে, এরকম হলে সেটাকে বলা হয় কি? তোমরা জানো কি? কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। আবার যেমন এখানে কি দেখছি আমরা? একটা জায়গা থেকে চারদিকে জলধারা ছড়িয়ে যাচ্ছে, তাই তো? এরকম হলে কি? কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী, তাই তো? এক্ষেত্রে দেখো যে জলধারাগুলো কি পরস্পরের সমান্তরালে প্রবাহিত হচ্ছে, তাই তো? এরকম হলে কি? সেটা সমান্তরাল জল নির্গম প্রণালী। ঠিক আছে, দেখো তো এই যে জল নির্গম প্রণালী দেখতে কেমন, প্যাটার্নটা কেমন, জ্যামিতিক নকশাটা কেমন, সেটা কিন্তু তুমি সরাসরি কোনো ফিল্ডে গিয়ে কিন্তু বুঝতে পারবে না। কারণ ফিল্ডে গিয়ে তুমি কি মাত্র সামান্য এলাকায় আমরা একসঙ্গে দেখতে পাই, তাই তো? তাহলে এই যে এই প্যাটার্নগুলো বা এই নকশাগুলো, জ্যামিতিক নকশাগুলো আমরা কোথায় দেখতে পাবো? আমরা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে কিন্তু এই প্যাটার্ন বা নকশাগুলোকে আমরা দেখতে পাবো। কারণ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূপৃষ্ঠের একটা বড় এলাকাকে ছোট কাগজে এঁকে প্রকাশ করা হয়। তাই ওই এলাকা থেকে যে জলধারা সৃষ্টি করে জল বেরিয়ে যাচ্ছে সেগুলো খুব কাছাকাছি হবে, তাই তো? আর এই জন্য এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে এই ড্রেনেজ প্যাটার্ন বা জল নির্গম প্রণালীটা কেমন সেটা বোঝা যায়। ঠিক আছে, দেখো এবার তুমি যদি এই যে বিভিন্ন রকমের জল নির্গম প্রণালী আছে সেগুলো যদি মুখস্থ না করে মনে রাখতে চাও, বুঝে মনে রাখতে চাও, কি বলছি, সব জল নির্গম প্রণালীগুলোকে যদি বুঝে মনে রাখতে চাও, তাহলে তোমাকে এই অনুগামী নদী, বিপরা নদী, পরবর্তী নদী, পুনর্ভবা নদী, পূর্ববর্তী নদী, অধ্যারোপিত নদী, এইসব নদীগুলি কি সেই সম্পর্কে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা থাকতেই হবে। ঠিক আছে, তো প্রথমে এই জন্য আমরা এই নদীগুলো কি এক এক করে দেখে নিই। চলো
দেখো যে বিভিন্ন নদীকে আমরা বিভিন্ন নামে চিনি, তাই কি না? নদীগুলোকে আমরা নির্দিষ্ট নামে চিনি। যেমন ধরো তিস্তা নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, সিন্ধু নদ, নীল নদ, হোয়াংহো, ইয়াংশি কিয়াং, এইসব নামে আমরা নদীকে চিনি, তাই তো? তো এই নামগুলো অবশ্যই কারো না কারো দেওয়া নাম, এই নামগুলো কেউ না কেউ রেখেছে, সেই নামে আমরা নদীগুলোকে চিনি। কিন্তু এই যে নদীগুলোর কথা বললাম, অনুগামী নদী, পরবর্তী নদী, বিপড়া নদী, এই নদীগুলো, অধ্যারোপিত নদী, এই নদীগুলোর নাম কিভাবে হয়েছে? দেখো, এই নদীগুলোর নাম হয়েছে যে নদীগুলো কিভাবে উৎপত্তি হচ্ছে, কোন ভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই নদীগুলোর গতি প্রকৃতি কি, এই সব বিষয়ের উপর ভিত্তি করেই এই অনুগামী নদী, বিপড়া নদী, পূর্ববর্তী নদী, পুনর্ভবা নদী, এই নামকরণগুলো করা হয়েছে। তোমরা বলতে পারো এই অনুগামী নদী, বিপড়া নদী, এইসব নামগুলো নদীর জেনেটিক নাম বলতে পারো, ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখে নিই চলো যে এই অনুগামী নদী কি এবং এই অনুগামী নদী কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? দেখো, মনে করো এই কোনো প্রাথমিক ভূভাগ, এই মনে করো প্রাথমিক ভূভাগের উত্থান হয়েছে একদম প্রথম ভূমিরূপ, ঠিক আছে? প্রাথমিক ভূভাগ। তো এই প্রাথমিক ভূভাগের ঢাল এদিক থেকে এদিকে, তাই তো? এবার এই প্রাথমিক ভূভাগে মনে করো বৃষ্টিপাত হচ্ছে বা তুষার গলা জল এলো, তাহলে এই যে বৃষ্টিপাতের জল বা তুষার গলা জল, এই যে প্রাথমিক ভূভাগ আছে, সেই ভূভাগের কি হবে? প্রথমবার, একদম প্রথম, মানে ভূভাগটা তৈরি হওয়ার পর প্রথম বৃষ্টির জল পড়ছে মনে করো, বা প্রথম তুষার গলা জল এলো, তখন তাহলে কি হবে? ওই জল এই প্রাথমিক ভূভাগের সম্পূর্ণ অংশের উপর দিয়েই ছড়িয়ে যাবে, তাই তো? চাদরের মতো সম্পূর্ণ এলাকার উপর দিয়েই গড়িয়ে যাবে, তাই তো? ভূমির ঢাল বরাবর গড়িয়ে যাবে। এবার জল যখন গড়িয়ে যায় তখন কি করে? কিছু না কিছু ক্ষয় করে, তাই তো? ধুলো বালি মাটি ধুয়ে নিয়ে যায়, তাই তো? এবার এই শিলাস্তরে, একটা শিলাস্তরে কি নরম অংশ, কঠিন অংশ দুরকমই থাকে। এবার জল, বৃষ্টির জল গড়িয়ে যাচ্ছে বা তুষার গলা জল সম্পূর্ণ অংশের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। এবার যেতে যেতে যে অংশটা নরম, সেই অংশে কি করবে? বেশি ক্ষয় করবে, এই তো? আর যে অংশ কঠিন, সেই অংশ কি করবে? কম ক্ষয় হবে। ফলে নরম শিলার যে অংশগুলো থাকবে, সেই অংশগুলোর উপর কি হবে? বেশি ক্ষয় করার জন্য কি হবে বলতো? নদী ছোট ছোট জলধারার সৃষ্টি হবে, এরকম ছোট ছোট জলধারার সৃষ্টি হবে, তাই তো? নদী খাতের সৃষ্টি হবে, ঠিক আছে? এবার এই ছোট নদী খাত দিয়ে জল প্রবাহিত হতে হতে কি নদী খাত কি আরো বড় হবে, তাই তো? নদী খাত আরো বড় হবে, এই তো? বড় হতে হতে এবার ওই নদী খাতগুলো পরস্পরের সঙ্গে মিশে এরকম একটা মূল একটা নদী খাতের সৃষ্টি করবে, তাই তো? তাহলে এই যে মূল নদী খাতের সৃষ্টি হলো, এই নদীটাই হচ্ছে কি বলতো? এই নদীটাই হচ্ছে অনুগামী নদী। তাহলে এক কথায় বললে কি, যে ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রথমে যে নদীর উৎপত্তি ঘটে, সেই নদীটাকেই বলা হয় কি? অনুগামী নদী। প্রশ্ন হতে পারে যে ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত নদীকে কি বলা হয়? তাহলে উত্তর কি হবে? অনুগামী নদী। আর এই নদী যেহেতু কোনো এলাকায় সবার প্রথমে গঠিত হচ্ছে, এই জন্য এই নদীটাকে প্রাথমিক নদীও বলা হয়। তাহলে অনুগামী নদী মানেই কি? প্রাথমিক নদী। আবার এই নদী কি ভূমির ঢাল বা নতি বরাবর প্রবাহিত হয়, এই তো? এই নদী কি ভূমির ঢাল বা নতি বরাবর প্রবাহিত হয়, এই জন্য অনুগামী নদীকে কিন্তু কি নতি নদীও বলা হয়। তাহলে অনুগামী নদী হচ্ছে প্রাথমিক নদী, অনুগামী নদী হচ্ছে কি? নতি নদী। আর এই অনুগামী নদী কি বলতো? পরবর্তীকালে কোনো একটা এলাকায় নদী অববাহিকায় প্রধান নদী হিসাবে আত্মপ্রকাশ করে। এরপর দেখো এই পরবর্তী নদী, দেখো পরবর্তী নদীটা কিরকম। দেখো এই পরবর্তী নদী সহজে বোঝার জন্য তোমরা কল্পনা করে নাও, ধরে নাও যে এই যে প্রাথমিক ভূভাগ আছে, এই প্রাথমিক ভূভাগটায় এই দুদিক থেকে পার্শ্বচাপ এলো, তো দুদিক থেকে পার্শ্বচাপ এলে কি হবে? এই ভূভাগে কি ভাঁজ পড়বে, তাই তো? ভাঁজের সৃষ্টি হবে। মনে করো এই ভাঁজের সৃষ্টি হলো, তাহলে এই ভূভাগটাই এটা ভাঁজ সৃষ্টি হলো। এবার ভাঁজ সৃষ্টি হলো, দেখো প্রাথমিক ঢাল তো এটাই আছে, তাই কি না? প্রারম্ভিক ঢাল তো এই আছে, এই তো? কিন্তু ভাঁজ তৈরির জন্য দেখো কতগুলো স্থানীয় ঢালের তৈরি হলো। এই একটা ঢাল, এখানে ঢাল, এদিকে ঢাল, এখানে ঢাল, এখানে ঢাল, এরকম ঢাল, তাই তো? কতগুলো স্থানীয় ঢালের তৈরি হলো, তাই তো? কি জন্য? ভাঁজ পড়ার জন্য, তাই তো? এবার দেখো তাহলে এই যে এই নদীটা দেখো, এই নদীটার প্রবাহপথ কি বন্ধ হয়ে যাবে? কি
এই নদীর প্রবাহপথ কিন্তু বন্ধ হবে না। কেন বলো তো? কারণ এই যে ভাঁজ পড়লো শিলাস্তরে, ভূমিভাগে ভাঁজস্তর হঠাৎ করে একদিনে উঁচু হয়নি, তাই কি না? ভাঁজ পড়েছে কি খুব ধীরে ধীরে, তাই তো? তাহলে এই ধীরে ধীরে ভূমির উত্থান হচ্ছে, আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে নদীটা প্রবাহিত হচ্ছে, অনুগামী নদী প্রবাহিত হচ্ছে, সে কি করবে? সে নিম্ন ক্ষয় করবে, তাই তো? নিচে ক্ষয় করে নিজের প্রবাহপথটাকে বজায় রাখবে। ফলে দেখো এই নদীটা কি হচ্ছে? প্রবাহিত কিন্তু হচ্ছে, তাই তো? তাহলে এই যে নদী, এই নদীটাই কি অনুগামী নদী, তাই তো? এবার দেখো, এবার অনুগামী নদী হলো, এবার অনুগামী নদীর সৃষ্টি হওয়ার পরে দেখো অনুগামী নদীর দুদিক থেকে দেখো এই যে স্থানীয় ঢাল, এই যে অধভঙ্গ তৈরি হলো, এই এদিক থেকে এসে অনুগামী নদীতে জলধারা এসে মিশবে, এদিক থেকে গিয়ে অনুগামী নদীতে জলধারা মিশবে। এই অধভঙ্গ এখানেও তাই, এখানেও একটা জলধারা তৈরি হবে, গিয়ে কি হবে? এই অনুগামী নদীতে মিশবে, ঠিক আছে? তাহলে এই যে এই নদীটা বা এই যে এই জলধারা কি অনুগামী নদীর পরে তৈরি হচ্ছে, তাই তো? এবং কার সঙ্গে গিয়ে মিশছে? অনুগামী নদীর সঙ্গে মিশছে, তাই তো? তো এই নদীটাকেই বলা হয় পরবর্তী নদী, ঠিক আছে? তাহলে পরবর্তী নদীটাকে কি বলতে পারি? পরবর্তী নদী আসলে কি অনুগামী নদীরই কি উপনদী, তাই তো? যা অনুগামী নদীর পরে উৎপত্তি লাভ করছে, ঠিক আছে? আর এই নদী, এই অনুগামী নদী, এই পরবর্তী নদী দেখো আয়াম বরাবর, শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়, আর এই আয়াম বরাবর প্রবাহিত হয় বলেই এই পরবর্তী নদীকে কিন্তু আয়াম নদীও বলা হয়। প্রশ্ন হতে পারে কিন্তু যে আয়াম নদী কোনটি? তাহলে কি পরবর্তী নদীটাই হচ্ছে আয়াম নদী। ঠিক যেমন দেখো যে গঙ্গার উপনদী সোন হচ্ছে পরবর্তী নদীর উদাহরণ। এরপর দেখো এই বিপড়া নদী বা বিপরীত নদী, ঠিক আছে? দেখো বিপরীত নদী বা বিপড়া নদী কিরকম, দেখো যে নদী প্রারম্ভিক যে ভূমিঢাল ছিল তার বিপরীত দিকে প্রবাহিত হয়, তার মানে কি এই যে ভূমি ভাগটা আছে, প্রারম্ভিক ভূমিঢাল কি এদিক থেকে এদিকে, তাই তো? কিন্তু নদী যদি উল্টো দিকে, প্রারম্ভিক ভূমিঢালের উল্টো দিকে এদিকে প্রবাহিত হয়, তাহলে সেই নদীটাই হচ্ছে বিপড়া নদী, বা এই নদীটা কি বলছিলাম? অনুগামী নদী, তাই তো? তাহলে অনুগামী নদীর বিপরীত দিকে যদি কোনো নদী প্রবাহিত হয় তাহলে সেই নদীটাই হচ্ছে কি বিপড়া নদী, ঠিক আছে? তাহলে এটা কি করে সম্ভব? দেখো সম্ভব হচ্ছে, দেখো ঠিক এরকম যদি হয় যে ভাঁজযুক্ত শিলাস্তরে, দেখো তাহলে এখানে এটা ঊর্ধ্বভঙ্গের তৈরি হয়েছে, তাই তো? তাহলে এদিকে একটা স্থানীয় ঢালের তৈরি হয়েছে, তাই তো? তাহলে এইবার বৃষ্টির জল বা তুষার গলা জল কি হবে? এই স্থানীয় ঢাল বরাবর তো নিচে নামবে, কি তাই কি না? নিচে নেমে গড়িয়ে নিচে নামে একসময় কি এখানে একটা নদীর সৃষ্টি হবে। তাহলে এই যে এখানে নদীর সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এই নদীটা দেখো, তাহলে এই ভূমিটার প্রারম্ভিক ঢাল কোন দিকে? এদিকে, তাই তো? তাহলে নদীটা কি প্রারম্ভিক ঢালের কি বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, বা এটার অনুগামী নদী প্রবাহিত হচ্ছে কোন দিকে? এদিকে, তাই তো? অনুগামী নদী প্রবাহিত হচ্ছে এদিকে, তাই তো? তো এটা কি হচ্ছে? অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, এই জন্য এই নদীটা কি বলছি? বিপড়া নদী, ঠিক আছে? আর এই যে বিপড়া নদী দেখো যে স্থানীয় ঢালের ভৃগুতট বরাবর প্রবাহিত হয় বলে এই বিপড়া নদীকে, মনে রাখবে, এই বিপড়া নদীকে ভৃগুতট নদীও বলা হয়। এরপর দেখো এই উপ অনুগামী নদী কোনটা? দেখো তাহলে এটা এখানে কি বলেছিলাম? এটা কি নদী? পরবর্তী নদী। এটা কি নদী? পরবর্তী নদী। কার পরে তৈরি হয়েছে? অনুগামী নদীর পরে তৈরি হয়েছে, তাই তো? দেখো তাহলে তো এটা এই যে ঊর্ধ্বভঙ্গ তৈরি হওয়ায় এদিকেও তো একটা স্থানীয় ঢালের তৈরি হয়েছে, কি তাই কিনা? তো এদিকেও এই যে স্থানীয় ঢালের তৈরি হয়েছে, এই স্থানীয় ঢাল বরাবর, ঠিক আছে, স্থানীয় ঢাল বরাবর যদি জলধারা নেমে এসে একটা নদীর তৈরি হয়, এবং নদী তৈরি হয়ে এটা কোন নদী? পরবর্তী নদীর সাথে মিলিত হয়, তখন এই নদীটাকে বলা হয় উপ অনুগামী নদী। কেন বলো তো? তার কারণ হচ্ছে দেখো যে এই নদীটাও কি হচ্ছে? অনুগামী নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? এদিকে প্রবাহিত হচ্ছে, একই দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? অনুগামী নদী যেদিকে প্রবাহিত হচ্ছে এই নদীটাও একই দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? তার মানে কি উপ অনুগামী নদীও কি ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হয়, তাই তো? ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হয় এবং কার সঙ্গে মিলিত হয়? এই পরবর্তী নদীর সাথে এসে মিলিত হয়। তবে এই নদীগুলো কিন্তু দৈর্ঘ্যে খুব ছোট হয়, তাই তো? তাহলে এই উপ অনুগামী নদীগুলো আসলে কি পরবর্তীকালে কি বলতো? পরবর্তী নদীর উপনদী হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর দেখো এই পুনর্ভবা নদী,
দেখো পুনর্ভবা নদী কি, দেখো যদি সংজ্ঞা আকারে বলি তাহলে ঠিক এরকম, যে নদী, যেসব নদী ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হয় এবং অনুগামী নদী যেদিকে প্রবাহিত হচ্ছে যদি সেদিকেই প্রবাহিত হয়, তাহলে সেই নদীকে বলা হয় পুনর্ভবা নদী। তাহলে দেখো এখানে এই যে এই নদীটার কথা বললাম, এটাও তো ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে এবং অনুগামী নদী যেদিকে প্রবাহিত হচ্ছে এই নদীটাও সেদিকেই প্রবাহিত হচ্ছে, তাহলে এটাকে বললাম কি উপ অনুগামী নদী। এই তো আবার ঠিক একই রকম নদী কি পুনর্ভবা নদীও ঠিক তাই হবে, এই তো। তাহলে পার্থক্য কি, পার্থক্যটা কিরকম দেখো, মনে করো এই যে এখানে স্থানীয় ঢালের তৈরি হলো, এবার এই ঢাল বরাবর বৃষ্টির জল গড়িয়ে নেমে জলধারা তৈরি হবে, এই তো হলো জলধারা তৈরি হয়ে যে নদী তৈরি হবে, সেই নদী যদি ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে গঠিত হয়, তোমরা জানো ক্ষয়চক্রের 3টা পর্যায় আছে, তাই তো। তাহলে এই নদীটা যদি ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে গঠিত হয় তখন তার নাম হচ্ছে পুনর্ভবা নদী। তাহলে এই নদীটা কি প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হবে, আর কি অনুগামী নদী যেদিকে যাচ্ছে এই নদীও সেদিকেই প্রবাহিত হবে, কিন্তু কি বলছি কখন ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে গঠিত হবে। আরেকটা বিষয় মনে রাখবে, এই পুনর্ভবা নদীর উপত্যকার গভীরতা এই অনুগামী নদীর উপত্যকার গভীরতার চেয়েও বেশি হয়। এরপর দেখো এই পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এই পূর্ববর্তী নদী কি, দেখো মনে করো কোনো একটা প্রাথমিক ভূভাগ আছে, প্রাথমিক ভূভাগে একটা নদী সৃষ্টি হয়েছে, এবার ওই প্রাথমিক ভূভাগে নতুন করে উত্থান হয়ে নতুন ভূমিরূপ গঠিত হয়েছে, হওয়ার পরেও ওই নদীটার প্রবাহপথ বজায় রেখেছে, নিম্নক্ষয়ের মাধ্যমে নদী তার প্রবাহপথ বজায় রেখেছে, তাহলে ওই নদীটা হচ্ছে পূর্ববর্তী নদী। কেন? কারণ নতুন ভূমিরূপটা গঠনের পূর্বেও নদীটা ছিল। যেরকম দেখো, যেমন এই যে এই নদীটা, মনে করো এই যে এই নদীটা প্রাথমিক ভূভাগের তৈরি হয়েছে, এটা কি নদী? অনুগামী নদী। এবার মনে করো এই প্রাথমিক ভূভাগে আর নতুন কোনো ভূমিরূপ তৈরি হয়নি, এই প্রাথমিক ভূভাগটা এভাবেই আছে এখনো পর্যন্ত, তাহলে এই নদীটা কি? অনুগামী নদী, ঠিক আছে। এই নদীটার নাম অনুগামী নদী। কিন্তু এবার এই প্রাথমিক ভূভাগ মনে করো দুদিকে পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে পাহাড় পর্বত তৈরি হলো, ভঙ্গিল পর্বতের তৈরি হলো, ঠিক এরকম হয়ে গেল। এবার ভঙ্গিল পর্বত তৈরি হলে কি হবে? তাহলে এই ভাঁজ পড়বে, তাই তো। ভাঁজ পড়ার জন্য কি হবে? দেখো ভাঁজটা তো ঠিক একদিনে পড়েনি, আগে যেটা বলেছি ধীরে 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 উচ্চতা বেড়েছে, আর এই অনুগামী নদীটা তখন কি করবে? নিচের দিকে ক্ষয় করবে, ভাঁজের উচ্চতা বাড়বে আর সে নিচের দিকে ক্ষয় করবে, ঠিক আছে। ক্ষয় করে তার প্রবাহপথটাকে বজায় রাখবে, ফলে নতুন ভূমিরূপ এই ভূমিভাগে প্রাথমিক ভূমিভাগে ভঙ্গিল পর্বত তৈরি হয়ে যাওয়ার পরেও দেখা যাবে যে এই নদীটা আছেই, তার প্রবাহপথ বজায় রেখেছে, তখন এই নদীটাই হচ্ছে কি? এই নদীটাই হচ্ছে কি? পূর্ববর্তী নদী। ক্লিয়ার? দেখো তাহলে এটা কি অনুগামী নদী? এটা অবশ্যই অনুগামী নদী, তাই তো। কারণ কি? ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে। আবার কি? এটাকেই কি বলতো? এটাই যেহেতু নতুন ভূমিরূপ তৈরি হওয়ার আগেও নদীটা ছিল, তাই তো। ফলে এটাকে আমরা কি বলবো? কি পূর্ববর্তী নদী। যেমন দেখো হিমালয় পর্বতের যে নদীগুলো আছে, সেই নদীগুলো কি? সেই নদীগুলো হিমালয় পর্বত গঠনের আগেও কিন্তু নদীগুলো ছিল। হিমালয় পর্বতের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে আর নদীগুলো তার সাথে সামঞ্জস্য রেখে নিচে নিম্ন ক্ষয় করে নদীগুলো তার প্রবাহপথ বজায় রেখেছে। ফলে হিমালয় পর্বতের উপর দিয়ে প্রবাহিত বেশিরভাগ নদী কিন্তু পূর্ববর্তী নদী, ঠিক আছে। যেমন গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো, ঠিক আছে। যেমন দেখো 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা প্রশ্ন ছিল যে শতদ্রু নদী কোন জাতীয় নদী বা কি ধরনের নদী? তাহলে উত্তর কি হবে? শতদ্রু নদী কি হিমালয় পর্বত গঠনের আগেও ছিল এবং এখনো তার প্রবাহপথ বজায় রেখেছে, ফলে শতদ্রু নদীটা অবশ্যই কি পূর্ববর্তী নদী। এরপর দেখো এই অধ্যারোপিত নদী কি? দেখো খুব সহজে বলছি। দেখো মনে করো এই কোনো শিলাস্তর আছে, এই কোনো শিলাস্তর তার উপরিভাগ, ঠিক আছে। এবার এই শিলাস্তরে প্রচুর পরিমাণে পলির সঞ্চয় ঘটলো, পলির সঞ্চয় ঘটে নতুন আরেকটা মনে এরকম শিলাস্তর গঠন করলো। তাহলে কি হলো? এই শিলাস্তরটা কি আগেকার শিলাস্তর, মানে কি প্রাচীন শিলাস্তর, তাই তো। এই শিলাস্তরটা প্রাচীন শিলাস্তর, আর এটা যেহেতু পরে গঠিত হয়েছে এটা কি নতুন শিলাস্তর। এবার সেই নতুন শিলাস্তর উপরে কি হবে? নদী গোষ্ঠী সৃষ্টি হবে, তাই তো। নদী বিকাশ লাভ করবে, ঠিক আছে। নদী সৃষ্টি হলো, এবার এই নদী কি করবে? ক্ষয় করবে,
তাই তো নিম্ন ক্ষয় করবে, তাই তো বিভিন্ন রকম ক্ষয় করতে থাকবে। ক্ষয় করে যখন যদি ক্ষয় করতে করতে এই যে নবীন শিলাস্তরটা আছে, এই নবীন শিলাস্তরটাকে পুরোপুরি অপসারণ করে দিল। ঠিক আছে, তো নবীন শিলাস্তরটা পুরোপুরি ক্ষয় করে অপসারণ করে দেওয়ার পরে কি হবে, নদী এই প্রাচীন শিলাস্তরটার উপরে প্রতিস্থাপিত হবে। তাই তো নিজেকে প্রতিস্থাপন করবে কোথায়, এই প্রাচীন শিলাস্তরটার উপরে প্রতিস্থাপন করবে। তাই তো তখন সেই নদীটাকেই বলা হয় অধ্যারোপিত নদী। যেমন দেখো সুবর্ণরেখা নদী হচ্ছে এরকম অধ্যারোপিত নদী। প্রশ্ন হতে পারে কিন্তু যে সুবর্ণরেখা নদী কোন ধরনের নদী, তার উত্তর কি হবে, অধ্যারোপিত নদী। এরপর দেখো এই অসঙ্গত নদী। ঠিক আছে, অসঙ্গত নদী কোনটা, দেখো যেসব নদীর উৎপত্তি বা গঠনের সাথে অভ্যন্তরের শিলাস্তরের গঠনের কোনো সঙ্গতি বা সামঞ্জস্য থাকে না, শুধুমাত্র মস্তকমুখী ক্ষয়ের মাধ্যমে নদী গঠিত হয়। ঠিক আছে, সেই নদীগুলোকেই বলা হয় অসঙ্গত নদী। এবার দেখো জলনির্গম প্রণালী। এবার তোমরা এই জলনির্গম প্রণালী খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ড্রেনেজ প্যাটার্ন বা জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তো কোন এলাকায়, ভূপৃষ্ঠের কোন এলাকায় কি ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠবে তা নির্ভর করে মূলত ওই এলাকার ভূতাত্ত্বিক গঠনটা কেমন, মানে ওই এলাকার ভূমির ঢাল কেমন বা নতি কেমন। ঠিক আছে, ওই এলাকার শিলাস্তরের প্রকৃতি কেমন, ওই এলাকার ভূমিরূপ কেমন, গম্বুজের মতো আছে, ভাঁজযুক্ত আছে, চ্যুতিযুক্ত আছে, নাকি অবনত সরার মতো আছে, তার উপরে। ঠিক আছে, আর কি যে ওই এলাকার শিলাস্তরের প্রকৃতি কেমন, যে শিলাস্তরগুলো শুধু কঠিন শিলার সমন্বয়ে গঠিত না নরম শিলার সমন্বয়ে গঠিত না কঠিন শিলা নরম শিলা মিলেমিশে আছে, এগুলোর উপরে। ঠিক আছে, এছাড়াও ওই এলাকার জলবায়ু এবং নদীর ক্ষয় কাজের মাত্রা, ঠিক আছে, ক্ষয় করার ক্ষমতা, এইসবের উপর ভিত্তি করে বিভিন্ন রকম জলনির্গম প্রণালী গড়ে ওঠে। ঠিক আছে, দেখো তো মূলত কি বলছি, ভূতাত্ত্বিক গঠনের উপরে জলনির্গম প্রণালী নির্ভর করে। ঠিক আছে, দেখো কোন ভূতাত্ত্বিক গঠনে কি ধরনের জলনির্গম প্রণালী গঠিত হয় আমি একটা জিস্ট করে নিয়েছি। তোমরা এটাই যদি মনে রাখতে পারো, এটা মুখস্থ রাখতেই হবে, এখান থেকে মনে রাখলে এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, যেরকম দেখো যে যদি কোনো এলাকার ভাঁজযুক্ত বা একনত গঠনযুক্ত হয়, কোনো এলাকার ভূতাত্ত্বিক গঠন যদি ভাঁজযুক্ত বা একনত গঠনযুক্ত হয়, তাহলে সেখানে জাফরিরূপী জলনির্গম প্রণালী গঠিত হয়। ঠিক আছে, যদি কোনো এলাকার ভূমিরূপ গম্বুজাকার হয়, তাহলে সেখানে কেন্দ্রবিমুখ বা অঙ্গরীয় জলনির্গম প্রণালী গঠিত হয়। এটা কিন্তু 2017 সালে, আমার সালটা মনে নেই, উচ্চ মাধ্যমিকে একবার প্রশ্ন ছিল যে গম্বুজাকার পর্বতে কোন ধরনের জলনির্গম প্রণালী গঠিত হয়। তাহলে কি, যদি কেন্দ্রবিমুখ থাকে তাহলে কেন্দ্রবিমুখ, যদি অঙ্গরীয় থাকে তাহলে অঙ্গরীয় হবে। ঠিক আছে, দেখো যদি কোনো এলাকা চ্যুতিযুক্ত হয়, দারণযুক্ত হয় বা ফাটলযুক্ত হয়, তাহলে সেখানে আয়তকার জলনির্গম প্রণালী গঠিত হয়। ওকে, আবার যদি কোনো এলাকায় কোনো অংশ বা কোনো ভূপৃষ্ঠের কোনো এলাকা যদি ভাঁজের অধভঙ্গ হয় বা অবনত গঠন হয় বা সরা বা বেসিনের মতো হয়, তাহলে সেই এলাকায় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গঠিত হয়। আবার যদি কোনো এলাকা, মানে নদী যদি মালভূমির খাড়া ঢাল দিয়ে প্রবাহিত হয়, মানে মালভূমির খাড়া ঢাল থাকে বা ঢাল যদি খুব খাড়া থাকে বা যদি কুয়েস্তা থাকে বা হকবেগ গঠন থাকে, তাহলে সেখানে সমান্তরাল জলনির্গম প্রণালী গঠিত হয়। এটাও কিন্তু একবার প্রশ্ন ছিল যে মালভূমির খাড়া ঢালে উচ্চ মাধ্যমিক প্রশ্ন ছিল যে মালভূমির খাড়া ঢালে কোন ধরনের জলনির্গম প্রণালী গঠিত হয়, তার উত্তর কি হবে, সমান্তরাল জলনির্গম প্রণালী গঠিত হয়। ঠিক আছে, আবার দেখো যদি কোনো এলাকায় সমবৈশিষ্ট্যযুক্ত শিলাস্তর থাকে, মানে শিলাস্তরের প্রকৃতি যদি সেম একই থাকে, ঠিক আছে, তাহলে সেখানে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গঠিত হয়। আর তোমরা আগেই জেনেছো যে বদ্বীপে কি বিনুনিরূপী জলনির্গম প্রণালী গঠিত হয়। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখান থেকে বলছি, এটা মুখস্থ করলেই মানে এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এবার এই যে জলনির্গম প্রণালীগুলো আছে, প্রত্যেকটাকে আবার পৃথকভাবে ডিটেলসে জানতে হবে। তো এগুলো আমরা পরের ক্লাসে ডিটেলসে
জানবো। ওকে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরে।